হ্যালো ফ্রেন্ডস, গল্পের পরবর্তী অংশটুকু নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। প্রেমের তাজমহল, লেখিকা আফিয়া আফরোজ আহি। পর্ব ৫। গধূলি বিকেলে আনায়া ব্যালকনিতে বসে আছে। মৃদু বাতাস বইছে, হাওয়ার তালে তালে আনায়ার খোলা চুল দোল খাচ্ছে। একটু পর পর চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আনায়া প্রথম দিকে চুলগুলো সরিয়ে দিচ্ছিল, এখন আর সরাচ্ছে না। ওর নিজেরও এভাবেই ভালো লাগছে। পুরো ব্যালকনি বকুল ফুলের ঘ্রাণে ছেয়ে আছে। আনায়া নিশ্চল চোখে তাকিয়ে চারপাশ দেখছে। অর্ণব পার্টি অফিসে গিয়েছে জরুরি মিটিং থাকায়। ওর নিজেরও যাওয়ার ইচ্ছে ছিল না। নিচে মিহি, অহনা, জিয়া, অর্ষা, নীলিমা, আনায়ার কাজিন সবাই মিলে আড্ডা দিচ্ছে। আনায়ার ভালো লাগছে না, মিস করছে অর্ণবকে। অল্প কিছু সময়ের ব্যবধানে মানুষটাকে খুব বেশি মনে পড়ছে। আনায়া ধীরে ধীরে অর্ণবের মায়ায় পড়ে যাচ্ছে। মানুষটাকে এখন না দেখলে মন কেমন আনচান আনচান করে। আনায়া কারণটা বুঝতে পারল না। আনায়া নিজের ধ্যানে মগ্ন। অর্ণব মিটিং শেষ করে আনায়াদের বাড়িতে এলো। ড্রয়িং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছে। তাদের মাঝে খুঁজেও ওর বউকে পেল না। সোজা উপরে চলে এলো। রুমে কোথাও বউয়ের অস্তিত্ব নেই। চোখ গেল ব্যালকনির দিকে, এগিয়ে গেল ধীর পায়ে। আনায়া গভীর ভাবনায় মশগুল। অর্ণব আলতো হাতে পেছন থেকে জড়িয়ে ধরল। কোমরে কারো হাতের স্পর্শ পেতেই আনায়া চমকে উঠল। কারো বলিষ্ঠ হাত ওর কোমর জড়িয়ে ধরেছে। আনায়া চমকে পিছনে ঘুরল। অর্ণবের প্রশস্ত বুকের সাথে ধাক্কা খেল। জড়িয়ে ধরা ব্যক্তিটা অর্ণব বুঝতেই আনায়া স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিজেও জড়িয়ে ধরল অর্ণবকে। অর্ণব কিছুটা অবাক হলো। বউ কিছু না বলে উল্টো জড়িয়ে ধরল। বিষয়টা কেমন যেন। মন খারাপ? মিস করছিলে? করতে পারি না বুঝি? করতে পারো তবে। তবে কি? আমার জামাই আমি মিস করব। ইচ্ছে হলে কিছু করব, তাতে কার কি? অর্ণব দুষ্টু হেসে বলল, কিস কখন করবে? তাড়াতাড়ি করো প্লিজ, আমার যে আর তর সইছে না। আনায়া লজ্জা পেল। বুঝতে পারলো নিজের কথায় নিজেই ভেসে গেছে। এখন কিছু বলা মানেই বিপদ। তাই মুখটা ভার করে অর্ণবকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলো। অর্ণব আনায়াকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলো। অর্ণব ভাবনায় বসলো কিভাবে আনায়ার মন ভালো করা যায়। একটু ভাবতেই, কিছু একটা মনে হতেই মুখে হাসি ফুটে উঠল। আনায়াকে ছেড়ে দিয়ে বলল, ঝটপট তৈরি হয়ে নাও। আনায়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? তোমার মন ভালো করার জন্য। তুমি তৈরি হও, আমি আসছি। অর্ণব রুম থেকে বেরিয়ে গেল। আনায়ার ভাবনায় এলো, মানুষটা ওর কথা কত ভাবে। এই যে মিটিং শেষ করে বাসায় এসে রেস্ট না নিয়ে বউয়ের মন ভালো করায় লেগে পড়লো। আনায়া ভাবনা বাদ দিয়ে রেডি হতে শুরু করলো। অর্ণব নিচে নেমে সবাইকে বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে। সবাই তৈরি হতে চলে গেল। অর্ণব ঘরে এসে ফ্রেশ হতে চলে গেল। আনায়া তৈরি হচ্ছে। অর্ণব বিছানায় বসে বসে ওকে দেখছে। আনায়া হাঁটু সমান একটা টপস, সাথে জিন্স, গলায় ওড়না, চুলগুলো ঝুটি করেছে, মুখে অল্প বিস্তর মেকআপ, সব মিলিয়ে ওকে সুন্দর লাগছে। অর্ণবের কাছে মনে হচ্ছে কিশোরী অনায়া ওর সামনে দাঁড়িয়ে আছে। এই সাজে আনায়াকে অনেকটা বাচ্চা বাচ্চা লাগছে, অন্য দিনের তুলনায় ভিন্ন রকম। অর্ণব আনায়ার সকল রূপেই মুগ্ধ হয়। আনায়া নিজেকে আয়নায় দেখে নিল, সব ঠিকঠাক আছে। অর্ণবের সামনে দাঁড়িয়ে বলল, চলুন যাই। অর্ণব আনায়ার হাতের মাঝে হাত গুজে দিল। দুজন একসাথে নিচে নামছে, সবাই ওদের দিকে তাকিয়ে। মিহি আর অহনা তো শব্দ করে বলে উঠল, মাশাল্লাহ। অহনা দৌড়ে আনায়ার কাছে এসে বলল, ভাবি তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম কিউট বাচ্চাদের মতো। ইচ্ছে করছে টুক করে তোমার গালে আদর দিয়ে দেই। আনায়া লজ্জা পেল অহনার কথায়। অর্ণব অহনার চুল টেনে ধরে বলল, তোর সাহস তো কম না, তুই আমার সামনে দাঁড়িয়ে আমারই বউকে আদর করতে চাস? বউ কি তোমার একার নাকি? আমারও ভাবি হয়।
আমার অধিকার আছে আমার ভাবির উপর। এক কথায় দুই কথায় দুজনের ঝগড়া লেগে গেল। অর্ণব বলছে আমার বউ, অহনা বলছে আমার ভাবি। আনায়া পড়েছে এদের মাঝে, বাকিরা দাঁড়িয়ে ওদের ঝগড়া দেখছে। আনায়ার রাগ লাগছে, ওর মন খারাপ ভালো করবে বলে তখন দুই ভাই বোন ওকে নিয়েই ঝগড়া শুরু করে দিয়েছে। আনায়া ওদের থামতে বলল, তোমরা কি থামবে নাকি আমি ঘরে চলে যাব। অর্ণব অহনা দুজনেই থেমে গেল। সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলল। না বউ, তোমাকে ঘরে যেতে হবে না, চলো আমরা যাই। মিহি জিজ্ঞেস করলো, জিজু আমরা কোথায় যাব। আনায়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তোরা কোথায় যাচ্ছিস। অর্ণব আনায়ার উদ্দেশ্যে বলল, আমরা সবাই মিলে যাব। মিহিকে বলল, গেলেই দেখতে পাবে। সবাই গাড়িতে গিয়ে বসলো। অর্ণব ড্রাইভ করছে, আনায়া ওর পাশে বসা, বাকিরা পেছনে বসেছে। মিহি ওর সাজিয়া। ওরা তিনজন গাড়ির মধ্যেই গল্প জুড়ে দিয়েছে। ওদের গল্প শেষ হওয়ার নাম নেই। কিছুক্ষণ পর গাড়ি এসে থামলো। সবাই একে একে নেমে দাঁড়ালো। অর্ণব গাড়ি পার্ক করে এসে ওদের নিয়ে ভেতরে ঢুকলো। এটা একটা পার্ক, তবে এর মধ্যে একটা নদীও আছে। নদীর পাড়টা খুবই সুন্দর। আনায়া মুগ্ধ চোখে তাকিয়ে নদীর সৌন্দর্য দেখছে। পাশে দাঁড়িয়ে অর্ণব তার প্রেয়সীকে দেখে মুগ্ধ হচ্ছে। এক একজনের মুগ্ধতা এক এক জায়গায়। কারো ভালো লাগে ফুল, কারো ফুলের বাগান। সবাই যার যার মতো নদীর পাড়ে ঘুরছে। আশেপাশে কপোতিদের মেলা। অর্ণব আনায়ার হাত ধরে সামনের দিকে হাঁটা দিল। কিছু দূর আসতেই অর্ণবের নজর গেল বেলি ফুলের মালার দিকে। অর্ণব একটা বেলি ফুলের মালা নিয়ে আনায়ার হাতে বেঁধে দিল। আনায়া খুশি হলো। ওর মুখে হাসি ফুটে উঠল। আনায়ার সাথে সাথে অর্ণবের মুখেও হাসি ফুটে উঠল। প্রেয়সী খুশিত, প্রেমিক হৃদয় শান্ত। প্রেয়সীর মুখে বিষণ্ণতা, প্রেমিক হৃদয়ে কালো আধারের ঘন ঘটা দেখা দেয়। কিছু দূর এগোতেই আনায়া দেখতে পেল কিছু কিশোরী মেয়েরা মিলে কানামাছি খেলছে। ও নিজেও ফিরে গেল নিজের কিশোরী বয়সে। অর্ণবের দিকে তাকিয়ে কিউট ফেস করে বলল, আমি যাই ওদের সাথে কানামাছি খেলতে। অর্ণব বইয়ের আবদার ফেলতে পারল না, সম্মতি দিল। একদিন সব ভুলে বাচ্চামো করে যদি মেয়েটার মুখে হাসি ফুটে উঠে তাহলে ক্ষতি কি, হোক না কিছু নিয়মের লঙ্ঘন। আনায়া মেয়েগুলোর সাথে কানামাছি খেলছে। অর্ণব দূর থেকে দাঁড়িয়ে দেখছে। বইয়ের বাচ্চামোর খুবই ভালো লাগছে। এই যে আনায়া মাঝে মাঝে খিলখিল করে হেসে উঠছে, এতে ওর মনে প্রশান্তি বয়ে যাচ্ছে। আনায়া কিছুক্ষণ খেয়ে চলে এলো অর্ণবের কাছে। অর্ণব জিজ্ঞেস করলো, খেলা শেষ। হ্যাঁ, অনেক দিন খেলা হয়নি তো তাই ক্লান্ত হয়ে গিয়েছি। অর্ণব তাকিয়ে দেখলো আনায়ার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। পকেট থেকে রুমাল বের করে আলতো হাতে মুছে দিল। কিছু দূরে একজন লোক হাওয়াই মিঠাই বিক্রি করছে। আনায়া বায়না ধরলো হাওয়াই মিঠাই খাবে। অর্ণব যে নিয়ে আসলো। আনায়া বাচ্চাদের মতোই মিঠাই খাচ্ছে। অর্ণব তাকিয়ে দেখছে। আনায়া অর্ণবকেও খাইয়ে দিল। অর্ণব আজকে বউয়ের বাচ্চামোগুলো উপভোগ করছে। প্রেয়সীর মুখে হাসি ফোটাতেও সব কিছু করতে পারে। আনায়া আজকে অনেক খুশি। অনেক দিন পর নিজের আগের রূপে ফিরে গেল। সবটাই অর্ণবের জন্য। আনায়ার মনে একটু একটু করে অর্ণব জায়গা করে নিচ্ছে, কারণ অনেকটা সময় ঘোরাঘুরি করে খেয়ে দিয়ে বাসায় এলো সবাই। আনায়া রুমে এসে ফ্রেশ হতে চলে গেল। ওর মন এখন ফুরফুরা। বেরিয়ে দেখলো অর্ণব দাঁড়িয়ে আছে। আনায়া অর্ণবকে জড়িয়ে ধরে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অর্ণব নিজেও জড়িয়ে ধরলো, বলল, নিজের মানুষকে ধন্যবাদ দিতে নেই, যদি চাও তাহলে অন্য কিছু দিতে পারো, আমি মাইন্ড করব না। আনায়া অর্ণবের কথার মানে বুঝতে পারল না। বউ কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, অন্য কিছু কি। অর্ণব আনায়ার অষ্টের দিকে ইশারা করলো। আনায়ার সাথে সাথে দুই হাত দিয়ে ঢেকে ফেললো ওর ওষ্ঠদ্বয়। অর্ণব শব্দ করে হেসে দিল।
আনায়া রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, অসভ্য পুরুষ। আনায়া বেরিয়ে এলো। রুম থেকে অর্ণবের হাসির শব্দ পাওয়া যাচ্ছে। আনায়ার ঠোঁটের কোণেও হাসি ফুটে উঠল। আনায়ার নিজেকে সুখী সুখী মনে হচ্ছে। তবে আনায়ার কপালে সইবে তো এত সুখ, নাকি দুঃখ এসে ধরা দিবে অচিরেই? সময়ের স্রোত কারো জন্য অপেক্ষা করে না, বয়ে চলে নিজ গতিতে। মাঝে কেটে গেছে অনেকগুলো দিন। আনায়া অর্ণবের মাঝে এখন খুব ভালো সম্পর্ক। দুজনের দুষ্টু মিষ্টি ঝগড়া, অল্প স্বল্প মান অভিমান, এই মিলেই চলছে আনায়া অর্ণবের বিবাহিত জীবন। বাইরে রিমঝিম বৃষ্টি, মন ছুঁয়ে যাওয়া ঠান্ডা বাতাস, বাতাসের প্রকোপ গাছের পাতা নড়ছে, এলোমেলো করে দিচ্ছে আনায়ার গোছানো চুলগুলো। আনায়া হাতে চায়ের কাপ নিয়ে বৃষ্টি উপভোগ করছে। মাঝে মাঝে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে উষ্ণ চায়ের কাপে। আনায়া এই মুহূর্তে দাঁড়িয়ে আছে অর্ণবের ব্যালকনিতে। এখন যেটা ওর নিজেরও ব্যালকনি। মানুষটার সাথে সাথে তার সকল জিনিসে আনায়ার আধিপত্য বিস্তার করছে। আনায়ার খানিকটা আফসোস হচ্ছে, অহনা বাসায় নেই। বান্ধবীর বাসায় গিয়েছে নোট আনতে। অহনা থাকলে দুজন মিলে এই ঝুম বৃষ্টিতে গল্প করা যেত। জিয়া আছে তবে ও এখন ঘুমাচ্ছে। আনায়ার বোরিং লাগছে। অর্ণব সেই সকালে বেরিয়েছে, এখনো কোনো খবর নেই সাহেবের। আনায়ার বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, কিন্তু একা একা ভালো লাগছে না। তাই ব্যালকনির বাহিরে হাত দিল। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে ওর হাত মুহূর্তেই ভিজিয়ে দিল। অর্ণব মাত্র বাড়ি ফিরল, কিছুটা ভিজে গেছে, কাপড় চেঞ্জ করা প্রয়োজন। সোজা ঘরে চলে এলো। আনায়াকে মৃদু স্বরে ডাক দিল, কিন্তু আনায়ার খবর নেই। উকি দিল ব্যালকনিতে, তাকিয়ে দেখলো বউ তার বৃষ্টি বিলাসে মগ্ন। অর্ণব ঘরে এসে আলমারি খুলল, লাল রঙের জামদানি শাড়ি বের করলো, এগিয়ে গেল ব্যালকনিতে। আনায়াকে নিয়ে ঘরে এলো। আনায়া বৃষ্টি বিলাসে মগ্ন ছিল। হঠাৎ হাতে টান পড়ায় ভড়কে গেল। অর্ণবকে দেখে কিছুটা অবাক হলো। অর্ণব এলো কখন? অর্ণব আনায়ার সামনে শাড়িটা ধরে বলল, পরে এসো। আনায়া কিছু বুঝতে পারল না, তাকিয়ে রইল অর্ণবের দিকে। আনায়ার হেলদোল না দেখে অর্ণব নিজে এগিয়ে গিয়ে বলল, থাক, তোমার কষ্ট করতে হবে না, আমি পরিয়ে দিচ্ছি। আনায়া ছো মেরে অর্ণবের হাত থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। যাওয়ার আগে মুখ ভেঙচি দিয়ে গেল। অর্ণব হেসে দিয়ে আনায়ার মুখ ভেঙচি দেওয়া দেখে একটু জোরে বলে উঠল, শাড়ি কিন্তু আটপৌরোভাবে পরবে। ওপাশ থেকে আনায়া বলল, পারবো না। পারবে কি পারবে না সেটা দেখা যাবে। মিনিট কয়েক পর আনায়া বের হলো, গায়ে আটপৌরোভাবে শাড়িটা জড়ানো। অর্ণব মুগ্ধ হলো, এগিয়ে গেল আনায়ার দিকে। আনায়াকে নিয়ে বসিয়ে দিল ড্রেসিং টেবিলের সামনে। লাল রঙের রেশমি চুড়ি আলতো হাতে পরিয়ে দিল আনায়ার দুই হাতে। কাজল বাড়িয়ে দিল আনায়ার দিকে, কাজলটা পরে নাও। আনায়াও বাধ্য মেয়ের মতো পরে নিল কাজল রাঙা ডাগর দুটি আঁখি। অর্ণব এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওই আঁখিদ্বয়ে। উন্মুক্ত কেশগুচ্ছ আটকে দিল ক্লিপ দিয়ে। অর্ণব পকেট হাতড়ে গাজরা বের করলো, দক্ষ হস্তে পরিয়ে দিল আনায়ার কেশে। আনায়া বসে বসে লোকটার কার্যকলাপ দেখছে। অর্ণব নুপুর হাতে নিয়ে হাঁটু গেড়ে বসলো আনায়ার সামনে। আনায়ার পায়ে হাত দিয়ে নিলে আনায়া পা সরিয়ে নিল। আমাকে দিন, আমি পরে নিচ্ছি। আমি নিজ হাতে পরিয়ে দিব। আনায়ার আর বাধা দিল না। নূপুর পরানো শেষে অর্ণব কিছু একটা খুঁজছে। জিনিসটা খুঁজে পেতেই আবারও আনায়ার সামনে বসলো। আনায়ার পা আলতো করে ওর উপর রাখলো। কাপা কাপা হাতে আলতায় রাঙিয়ে দিল আনায়ার সুন্দর পদযুগল। কাজ শেষ হতেই উঠে দাঁড়ালো, নজর বুলালো প্রিয়সীর সর্বাঙ্গে। নজর কাড়া সৌন্দর্যে চেয়ে আছে প্রিয়সীর মাঝে। অর্ণব নেশার ঘোরে পড়ে যাচ্ছে প্রিয়সীর গহীন কালো নয়নের নেশায়। ঘোরের মাঝে একটু একটু করে এগিয়ে গেল প্রিয়সীর পানে।
আনায়া প্রথমে অর্ণবের মতলব বুঝতে পারল না। অর্ণব যখন ওর খুবই কাছে, তখন আনায়ার মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। অর্ণবকে আলতো হাতে ধাক্কা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অর্ণবের ঘোর কেটে গেল আনায়ার ধাক্কায়। আনায়া খিলখিল করে হাসতে হাসতে বেরিয়ে এলো। অর্ণব পিছু নিল আনায়ার। আনায়া কোন দিকে যাবে বুঝতে না পেরে সিঁড়ি দিয়ে ছাদে ওঠা শুরু করলো। অর্ণবও আসছে ওর পিছু পিছু। বৃষ্টির প্রকোপ বেড়েছে, ঝুম বৃষ্টি যাকে বলে। আনায়া ছাদে আসতেই মুহূর্তের ব্যবধানে বৃষ্টিতে ভিজে গেল। বৃষ্টি বিলাসী মনোমত্ত হলো বৃষ্টিকে গায়ে মাখতে। অর্ণব যে ওকে ধাওয়া করেছে, মুহূর্তেই তা ভুলে গেল। দুহাত ছড়িয়ে বৃষ্টিতে ভিজছে। অর্ণব ছাদে আসতেই নজর গেল বৃষ্টি বিলাসে মত্ত পিয়সীতে। বৃষ্টির পানিতে ভিজে আনায়ার গায়ের শাড়ি শরীরের সাথে মিশে গেছে। শরীরের প্রতিটা ভাঁজ বোঝা যাচ্ছে। অর্ণব গভীর চোখে প্রিয়সীকে অবলোক করছে। বিন্দু বিন্দু ফোঁটা প্রিয়সীকে ছুঁয়ে দিচ্ছে। অর্ণবের হিংসে হচ্ছে। প্রিয়সীর এহেন রূপে নেশা ধরে যাচ্ছে, ঘরে ডুব দিচ্ছে। অর্ণব নেশা ভরা চোখে তাকিয়ে আছে আনায়ার দিকে। রোমান্টিক পরিবেশে একটুখানি রোমান্টিকতা না হলেই নয়। নেশার ঘরে একটু একটু করে এগিয়ে গেল আনায়ার কাছে। কোমরে হাত রেখে টেনে আনলো নিজের কাছে, একদম নিজের সাথে মিশিয়ে নিল। সামনে আসা চুলগুলো হাত দিয়ে কানের পেছনে গুজে দিল। কাপা কাপা হাতে আঙ্গুল বোলাতে প্রিয়সীর কোমল অষ্টে। আনায়া অর্ণবের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। আনায়া চোখ বুজে নিল। অর্ণব প্রিয়সীর চোখের পাতায় চুম্বন এঁকে দিল। কপালে ও গালে ছুঁয়ে দিল ওষ্ঠ। অর্ণবের দৃষ্টি আনায়ার গোলাপি ওষ্ঠে, একজন অপরজনের খুব কাছে। নিঃশ্বাস ওঠানামা করছে আনায়ার। অর্ণব এগিয়ে গেল। আনায়ার নিজেকে কেমন দুর্বল মনে হচ্ছে। চেয়েও অর্ণবকে আটকাতে পারছে না। অর্ণব আলতো করে অধর ছুঁয়ে দিল আনায়ার অধরে। আনায়া কিছুই করতে পারল না, আবেশে চোখ বুজে নিল। কিছুক্ষণ পর ধ্যান ভাঙল। অর্ণবকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিল। দৌড়ে চলে এলো নিচে। অর্ণব নিজের ঘর থেকে বের হতেই বুঝতে পারল নিজের ভুল। যদিও ওর বিয়ে করাবো, তবুও হঠাৎ এতটা কাছে যাওয়া ঠিক হয়নি। নিজের মাথায় নিজেই একটা থাপ্পড় দিল। আনায়া কি রাগ করলো, নাকি ওকে ভুল বুঝলো? অর্ণব তো আনায়াকে কথা দিয়েছিল ও নিজে থেকে আনায়ার কাছে যাবে না, অপেক্ষা করবে আনায়ার নিজ থেকে ওর কাছে আসার। তাহলে আজকে এমন ভুল কিভাবে হয়ে গেল? অর্ণব নিজেই নিজেকে গালি দিল। এতটা বেখেয়ালি হওয়ার জন্য। বউ সুন্দরী হলে যা হয় আর কি। অর্ণব মাথা চুলকালো, দ্রুত নিচে নেমে গেল। বউ রাগ করলে রাগ ভাঙাতে হবে তো। অর্ণব রুমে এসে কোথাও আনায়াকে দেখলো না। ওয়াশরুম থেকে পানির শব্দ পাওয়া যাচ্ছে। অর্ণব নিজের দিকে তাকালো। ও নিজেও ভিজে গেছে। অর্ণব গেস্ট রুমে চলে গেল ফ্রেশ হতে। বৃষ্টি থেমে গেছে, অনেকক্ষণ হয়েছে। অর্ণব ঘরে এসে আনায়াকে পেল না। ওয়াশরুম, ব্যালকনি কোথাও নেই। নিচে নেমে দেখলো আনায়া রান্নাঘরে কি যেন করছে। অর্ণব রুমে চলে এলো। কিছুক্ষণ পরে আনায়া হাতে 2 কাপ চা নিয়ে এলো। অর্ণবের সামনে চায়ের কাপ রেখে চলে যেতে নিল। অর্ণব আনায়ার হাত ধরে আটকে দিল। প্রশ্ন করলো, রাগ করেছে? সরি, আমি বুঝতে পারিনি কখন তোমার এতটা কাছে চলে গিয়েছি, খেয়াল ছিল না। প্লিজ বউ, রাগ করো না। আনায়া কিছু বলল না। অর্ণবের কাছ থেকে হাত ছড়িয়ে নিজের চা নিয়ে ব্যালকনিতে চলে গেল। অর্ণব অসহায় চোখে তাকিয়ে রইল আনায়ার দিকে। সেদিনের পর কেটে গেছে 2 দিন। আনায়া এখনো অর্ণবকে দেখলে কেমন এড়িয়ে চলে। অর্ণব যখন বাসায় থাকে তখন পুরোটা সময় আনায়া অহনার সাথে কাটায়। দুজনে মিলে গল্প করে। অর্ণব ঘরে এলে আনায়া চুপটি করে রুম থেকে চলে যায়। অর্ণব ডাকলে কাছে আসে না, যা বলে তার উত্তর দেয়, বাড়তি কোনো কথা বলে না। রাতে অর্ণব ঘুমিয়ে যাওয়ার পর আনায়া ঘরে আসে। অর্ণব আনায়ার
এ ধরনের আচরণের কারণ খুঁজে পাচ্ছে না। সামান্য একটা কারণে আনায়া এমন কেন করছে, এর উত্তর ওর কাছে নেই। একটু তো কাছেই গিয়েছিল, বেশি কিছু তো করেনি। আর করলেই বাকি, ওর বিয়ে করা বউ হয়, ওর সম্পূর্ণ অধিকার আছে আনায়ার উপর। অর্ণব মনে মনে ঠিক করলো, আজকে যে করেই হোক আনায়ার সাথে এই বিষয়ে কথা বলবে। সম্পর্কে ভুল বোঝাবুঝি যত বাড়বে, সম্পর্ক তত খারাপ হবে। অর্ণব চায় না ওদের দুষ্টু মিষ্টি পবিত্র এই সম্পর্কে কোনো প্রকার ভুল বোঝাবুঝি হোক। অপরদিকে আনায়া কাছে নিজের খেয়ালে সেদিনের ঘটনায়ও অর্ণবের উপর কোনো রাগ করেনি। তবে সেদিনের পর অর্ণব সামনে এলেই লজ্জারা ওকে ঘিরে ধরে। কেমন অদ্ভুত অনুভূতি হয়। অর্ণবের চোখের দিকে তাকালে লজ্জা করে, ওর সাথে কথা বলবে নাকি। আনায়া অর্ণবের কাছে থেকে পালিয়ে বাঁচতে অহনার ঘরে পড়ে থাকে। ঘরে গেলেই যদি অর্ণব সে বিষয়ে কথা তোলে, তাই জন্য অর্ণবের থেকে দূরে দূরে থাকে। ও নিজেও এখন অর্ণবের প্রতি দুর্বল হয়ে পড়েছে। মানুষটাকে একটু করে ভালোবেসে ফেলেছে, তার মায়ায় পড়ে গেছে। অর্ণব বাসায় নেই, আনায়া ব্যালকনিতে বসে আছে, কি যেন ভাবছে গভীরভাবে। হঠাৎ আনায়ার মাথায় একটা কথা এলো, সেদিনের কথা মনে পড়লো। আনায়া খেয়াল করলো চিঠির মানুষটা বৃষ্টি এবং ওকে ঘিরে লেখা সকল পরিকল্পনা আর সেদিন অর্ণবের করা সকল কার্যকলাপ কেমন যেন মিলে যাচ্ছে। হুবহু সব কিছু মিলে যাচ্ছে, কিন্তু অর্ণব চিঠির কথা জানবে কিভাবে? আর চিঠিতে যেভাবে বর্ণনা করা হয়েছে সেটাই বা জানবে কিভাবে? তাহলে একজনের ইচ্ছের সাথে আরেকজনের এতটা মিল কিভাবে হতে পারে? কিভাবে? অর্ণব কি সেই চিঠি পড়েছে, কিন্তু পড়বে কিভাবে? আনায়া তো সেগুলো লুকিয়ে রেখেছে, সেটা কেউ জানার কথা না। তাহলে আনায়া ভেবে কোনো কুল কিনারা পেল না। আকম্বাক কেউ আনায়ার কাঁধে হাত রাখলো। আনায়া চমকে উঠল, পেছন ফিরে অর্ণবকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে অর্ণব এলো কখন? কিছুক্ষণ আগেই না গেল। আনায়া কিছু বলল না, চুপচাপ চলে যেতে নিল। অর্ণব হাত ধরে আটকে দিল। ইগনোর করছো? আনায়া ধমকালো। তবে কি অর্ণব ভাবছে অর্ণবকে ইগনোর করছে? আনায়া অর্ণবের দিকে চাইলো। অর্ণব উত্তরের আশায় ওর দিকে তাকিয়ে আছে। আনায়া অর্ণবের চোখে চোখ রেখে বলল, নতুন করে ভালোবাসতে চাইছি। উত্তর সুরে অর্ণবের গম্ভীর মুখে হাসি দেখা গেল। তবে মুহূর্তের ব্যবধানে রহস্যময় কণ্ঠে শুধালো, আগের জন যদি আমি হই তখন? আলহামদুলিল্লাহ, আর না হলে আক্ষেপ নেই। শেষ ভালোবাসা আপনিই হবেন। অর্ণবের মুখ খুশিতে ভরে উঠল। হুট করে জড়িয়ে ধরলো আনায়াকে। আনায়াও জড়িয়ে ধরলো। অবশেষে দুজনের না মান অভিমান শেষ হলো। সম্পর্ক টিকিয়ে রাখতে কথা বলা জরুরি। এই অল্প একটু কথোপকথনেই মান অভিমান শেষ। আনায়া সরে আসতে চাইলো, তবে পারল না। অর্ণবর কোমর জড়িয়ে ধরে রেখেছে। একদিন আমাকে ইগনোর করেছিলে কেন শুনি? আনায়া কিছু বলতে পারল না, লজ্জায় মাথা নিচু করে নিল। অর্ণব ঝুঁকলো কিছুটা। কি হলো বলো? আনায়া লাজুক কণ্ঠে বলল, লজ্জা লাগছিল তাই। অর্ণব আনায়ার কাছে ফিসফিস করে বলল, আমি কি তোমার ইজ্জত হরণ করেছিলাম যে লজ্জা লাগছিল? আমি তো শুধু একটু তোমার গোলাপি অধর ছোঁয়া ছুঁয়ে দিয়েছি, এতে লজ্জা কিসের? আনায়া বলার মতো কিছু পেল না। এরকম ঠোঁটকাটা মানুষের কথার জবাব কিভাবে দিতে হয় ওর জানা নেই, তাই চুপই রইল। এই যে একদিন তুমি আমাকে ইগনোর করলে, এর জন্য আমাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। শাস্তি? কিসের শাস্তি? আমি মানি না এই শাস্তি। মানতে তো তোমাকে হবেই প্রিয়সী, তুমি যে এখন আমার বাহুবন্ধনে আবদ্ধ। না মেনে যাবে কোথায়? আনায়া অসহায় মুখ করে তাকালো। তবে অর্ণবের মনে একটুও গলল না। কি করতে হবে শুনি? আদর দিতে হবে মানে? অর্ণব নিজের কপাল গাল দেখিয়ে বলল, কপালে গালে আর? আনায়া ঢোক গিলে জিজ্ঞেস করলো, আর?
অর্ণব ইশারা করে ওর ঠোঁট দেখালো। আনায়া বেচারি পড়েছে বিপাকে, কি করবে কিছু বুঝতে পারছে না। ওর কাছে এছাড়া কোনো উপায়ও নেই। আনায়া কিছু একটা ভাবলো। অর্ণব আনায়ার মনের ভাব বুঝতে পেরে বলল, তুমি যদি ভেবে থাকো গতবারের মতো আমার পায়ে পাড়া দিয়ে কেটে পড়বে, তাহলে তোমার ধারণা সম্পূর্ণ ভুল। এবার এরকম করলে তোমার খবর আছে বলে দিলাম। আনায়া এবার পুরোপুরি ফেঁসে গিয়েছে, কোনো বুদ্ধিই কাজে দিবে না। আনায়া নিজেকে বুঝ দিল, ধীরে ধীরে এগিয়ে গেল অর্ণবের দিকে। আলতো আলতো করে কপালে আর গালে ওষ্ঠ ছুঁয়ে দিল, কিন্তু ঠোঁটে কিভাবে সম্ভব। ওর লজ্জা লাগছে, কেমন হাঁসফাঁস লাগছে। আনায়া অর্ণবকে করুণ স্বরে শুধালো, ঠোঁটে না করলে হয় না। অর্ণব নাছোড়বান্দা, ও কোনো মতেই ছাড় দিতে রাজি না, এক চুলো পরিমাণও না। আনায়ার আর কি করার, বড় করে নিঃশ্বাস নিল, চোখ বুজে আস্তে করে ওষ্ঠ ছুঁয়ে দিল অর্ণবের ওষ্ঠে। মুহূর্তের ব্যবধানে সরে এলো অর্ণবের ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আনায়া লজ্জায় মাথা নিচু করে রয়েছে। অর্ণবকে ছাড়তে না দেখে আনায়া মিহি কণ্ঠে বলল, এবার ছাড়ুন প্লিজ, আমার লজ্জা লাগছে। পরে আমার লজ্জাবতী। অর্ণব হাতের বাঁধন হালকা করতেই আনায়া ছুটে চলে গেল এক দৌড়ে রুমের বাহিরে। অর্ণব শব্দ করে হেসে দিল, সাবধানে যাও, না হলে পড়ে যাবে। কে শোনে কার কথা। আনায়া ততক্ষণে রুম ত্যাগ করেছে। অর্ণবের মুখে তৃপ্তির হাসি, মান অভিমান শেষ হলো দুজনের। অপরদিকে কেউ একজন বুনে যাচ্ছে ষড়যন্ত্রের জাল, কাউকে ধ্বংস করার পরিকল্পনা, নিকৃষ্ট সেই পরিকল্পনা যা মুহূর্তেই শেষ করে দিতে পারে কাউকে, নিঃস্ব করে দিতে পারে কাউকে। পরিকল্পনা শেষে হেসে উঠল সে, কি বিশ্রী সেই হাসি। এবার তুই শেষ অর্ণব শিকদার। আগের বার বেঁচে গেলেও এবার সোজা উপরে। তুই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিস, আমিও তোর কাছ থেকে কেড়ে নিব তোর জীবন। হা হা হা। অর্ণব, আনায়া আর অহনা মিলে শপিং করতে এসেছে। অহনার এক বান্ধবীর বিয়ে, তাই শপিং করতে সাথে আনায়াকেও নিয়ে আসছে। অর্ণব বউ আর তার বোনকে একা ছাড়বে না, তাই নিজেও এসেছে তাদের পাহারা দিতে। অহনা আর আনায়া মিলে একে একে দোকানে ঘুরে ওটা দেখছে। অর্ণব ওদের পিছু পিছু যাচ্ছে। শপিং শেষে তিনজন পার্কিং এরিয়ায় এলো। অহনার অর্ণব কিছু একটা নিয়ে ঝগড়া করছে। আনায়া ওদের নিয়ে পারে না, দুজনে একসাথে হলে ঝগড়া করবেই। আনায়া দুজনের দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলল। আনায়া হঠাৎ কিছু একটা খেয়াল করতেই অর্ণবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। পাশে থেকে বন্দুকের গুলির শব্দ শোনা গেল। অর্ণব স্তম্ভিত, হতবাক, কিংকর্তব্যেই মোর। অর্ণব নিষ্প্রাণ চোখে তাকিয়ে আছে আনায়ার দিকে। মেয়েটা চেতনা হারিয়ে পড়ে আছে হসপিটালের বেডে, মুখটা কেমন শুকিয়ে গিয়েছে। অর্ণব এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সব সময় যেই দৃষ্টিতে আনায়ার জন্য একরাশ মুগ্ধ দেখা যায়, সেই দৃষ্টি এখন মলিন। আনায়ার অপারেশন শেষে ওকে বেডে দিয়ে গেছে অনেকক্ষণ, কিন্তু এখনও ওর জ্ঞান ফিরছে না। কেবিনে অন্য কেউ নেই, সবাই বাহিরে অপেক্ষা করছে। অর্ণব ডক্টরের সাথে অনেক জোরাজোরি করে থেকে গেছে। অর্ণব এক মুহূর্তের জন্য আনায়াকে দৃষ্টির অগোচর হতে দিতে চায় না। অর্ণব বসে বসে ভাবছে সেই সময়ের কথা। অর্ণবের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। অর্ণব অহনাকে খেপাচ্ছিল। অহনা একটা শাড়ি কিনেছে, আনায়াকে দেখিয়ে জিজ্ঞেস করলো, ভাবি বলো তো শাড়িটা কেমন হয়েছে, সুন্দর না, আমাকে পরলে মানাবে? আনায়া মিষ্টি হেসে বলল, শাড়িটা ভীষণ সুন্দর হয়েছে, তোমাকে পরলে মানাবে, অনেক সুন্দর লাগবে তোমাকে। অর্ণব মাঝে ফোড়ন কেটে বলল, শাড়িটা সুন্দর, তবে তোকে মানাবে না। শাকচুন্নিদের গায়ে এত সুন্দর শাড়ি বাদরের গলায় মুক্তার মালার মতোই লাগবে। দেখো ভাইয়া, একদম উল্টাপাল্টা বলবি না, একটু উল্টাপাল্টা কথা না,
একদম খাঁটি সত্য কথা। এই নিয়ে দুই ভাই বোন কথা কাটাকাটি করছিল। অন্য কোনো দিকে ওদের খেয়াল নেই। আচমকা ধাক্কা খেয়ে অর্ণব অবাক হলো। সাথে সাথে পাশ থেকে গুলির শব্দ হলো। অর্ণব নিজেকে সামলে পিছু ঘুরতেই ও থমকে গেল। আনায়া ততক্ষণে মাটিয়ে লুটিয়ে পড়েছে। অর্ণব কি থেকে কি হলো কিছুই বুঝতে পারলো না। সময় পার হলো মিনিট দুই। অর্ণব এখনো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। অহনা ততক্ষণে আনায়ার মাথা উঠিয়ে নিজের কোলে নিয়ে ওকে ডাকছে। আনায়ার কোনো সাড়া শব্দ নেই। অহনা তাকিয়ে দেখলো আনায়ার বাঁ হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অহনা রক্ত দেখে চিৎকার করে উঠল। অহনার চিৎকারে অর্ণবের ধ্যান ভেঙেছে। হাঁটু মুড়ে বসে আনায়ার মাথা নিজের কোলে নিয়ে নিল। গায়ে হালকা চাপড় দিয়ে ডাকলো, আনায়া এই আয়ানা ওঠো। এই মেয়ে ওঠো না, কি হয়েছে তোমার? কথা বলো। কি হলো, কথা বলছো না কেন? এই প্রিয়সী, চোখ খোলো না প্লিজ। অর্ণবের আকুল আবেদন আনায়ার কান পর্যন্ত পৌঁছালো না। অহনা বলল, ভাইয়া দেখো, ভাবির হাত থেকে রক্ত পড়ছে। ভাইয়া, ভাবির কি হয়েছে? অহনার কথায় অর্ণব তাকিয়ে দেখলো সত্যি আনায়ার হাত থেকে রক্ত পড়ছে। কিন্তু রক্ত পড়ছে কেন, কি হয়েছে? অর্ণব আর কিছু ভাবার সময় নিল না। এক ঝটকায় কোলে তুলে নিল আনায়াকে। হাঁটা দিল গাড়ির দিকে। অহনাও পিছু পিছু গেল। আনায়াকে সাবধানে সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে বসলো ড্রাইভিং সিটে। আনায়ার মাথা নিচের কাঁধে রেখে গাড়ি স্টার্ট দিল। অর্ণব খুব স্পিডে গাড়ি চালাচ্ছে। ওর কাছে এখন একটুখানি সময়ও অনেক দীর্ঘ মনে হচ্ছে। হসপিটালের সামনে এসে গাড়ি থামিয়ে আনায়াকে কোলে নিয়ে থেমে গেল। ডক্টর আনায়ার অবস্থা দেখে ওকে অপারেশন থিয়েটারে নিয়ে বলল। আনায়াকে নিয়ে যাওয়া হলে অর্ণব ধূপ করে ফ্লোরে বসে পড়ল। ও আবারও ব্যর্থ হলো ওর প্রিয়সীকে বাঁচাতে। অর্ণব সব কিছুর জন্য নিজেকে দায়ী করছে। মাথার চুল খামচে ধরলো। কেন আমি খেয়াল করলাম না? কেন? আমি যদি খেয়াল করতাম তাহলে এখন কিছুই হতো না। সব আমার নিজের ভুল। আমি আবারও আমার প্রিয়সীকে রক্ষা করতে পারিনি। আমি একজন ব্যর্থ প্রেমিক, ব্যর্থ স্বামী। আমি পারিনি তাকে রক্ষা করতে, আমি পারিনি। অর্ণব মনে মনে বিলাপ করছে। ঘন্টাখানেক পেরিয়ে গেছে ডক্টর এখনো বের হচ্ছে না। অর্ণব পায়চারি করছে। অহনা মাথা নিচু করে বসে আছে, কাঁদছে। কিছুক্ষণ পর ডক্টর বের হলো। অর্ণব এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, ডক্টর আনায়ার কি হয়েছে? ওর হাতে রক্ত এলো কি করে? কি হলো ডক্টর, কিছু তো বলুন। ডক্টর অর্ণবকে চিনতে পেরেছে। এই সময়ের ইয়াং এমপি বলে কথা। তাকে তো কে না চেনে। স্যার, আপনি একটু শান্ত হন। ম্যামের হাতে গুলি লেগেছে। ম্যামের হাত থেকে অনেক রক্ত পড়েছে। তাই ইমার্জেন্সি 2 ব্যাগ এ নেগেটিভ রক্ত প্রয়োজন। আমাদের ব্লাড ব্যাংকে এখন এ নেগেটিভ রক্ত নেই। আপনি তাড়াতাড়ি কোথাও থেকে রক্তের ব্যবস্থা করুন। ম্যামের অবস্থা ভালো না। অর্ণব কি করবে কিছুই ওর মাথায় আসছে না। কোথায় পাবে রক্ত? হঠাৎ আবিরের কথা মাথায় আসতেই আবিরকে কল দিল। আবির রিসিভ করতেই ওকে কিছু বলতে না দিয়ে বলা শুরু করলো, দোস্ত, তোর রক্তের গ্রুপ কি? তোর পরিচিত কারো রক্তের গ্রুপ এ নেগেটিভ আছে? কেন, কি হয়েছে? আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ। তাহলে তুই তাড়াতাড়ি সিটি হসপিটালে চলে আয় ভাই, যত তাড়াতাড়ি পারিস। খুব ইমার্জেন্সি। কিন্তু বলবি তো কার কি হয়েছে? তুই ঠিক আছিস? বনু ঠিক আছে তো? কি হলো, কিছু বলছিস না কেন? এখন এত কথা বলার সময় নেই, তুই তাড়াতাড়ি আয়। অর্ণব ফোন কেটে দিল। 20 মিনিটের মাথায় আবির এলো। অর্ণব কেমন বিধ্বস্ত রূপে দেখে অবাক হলো। অর্ণবের কাছে এসে জিজ্ঞেস করলো, কিরে তোর অবস্থা এমন কেন? কি হয়েছে? কার রক্ত লাগবে? অর্ণবর প্রশ্নের উত্তর না দিয়ে আবিরকে নিয়ে ডক্টরের কাছে গেল। আবির রক্ত নিয়ে এসে অর্ণবকে আবারও প্রশ্ন করতে লাগলো। অর্ণব এক পর্যায়ে আবিরকে সব কিছু বলে বলল। বোনের এমন অবস্থার কথা শুনে আবির কিছু বলতে পারছে না। আবিরের অনুভূতি শূন্য। ওর এত আদরের বোন। অর্ণবের কলার ধরে বলল, তুই আমার বোনকে রক্ষা করতে পারলি না।
তোকে বিশ্বাস করে তোর হাতে আমার বোনকে তুলে দেওয়াই কি আমার ভুল ছিল? তোর কাছে আমার বোনকে না দিলে আজকে আমার বোনের অবস্থা এমন হতো না। তুই পারিসনি আমার বোনকে রক্ষা করতে। আমি আমার বোনকে আর কখনো তোর হাতে তুলে দিব না, কখনো না। আবিরের মাথা ঠিক নেই, কি বলছে বা কি করছে তার ঠিক নেই। অর্ণবকে ছেড়ে ফোন বের করলো, বাড়িতে ফোন করে জানালো। অহনা আগেই ওদের বাসায় ফোন করে জানিয়ে দিয়েছে। কিছুক্ষণের মাঝেই দুই পরিবারের সবাই হসপিটালে এসে হাজির হলো। সবাই চিন্তিত মুখে বসে আছে করিডোরে। অপারেশন এখনো শেষ হয়নি। আশালতা বেগম কেঁদে কেটে একাকার অবস্থা। তার একমাত্র আদরের মেয়ের এমন অবস্থা উনি সহ্য করতে পারছে না। বিলাপ বকেই যাচ্ছে। মেহনাজ বেগম আর নীলিমা মিলে ওনাকে সান্ত্বনা দিচ্ছে। আরও কিছু সময় পর ডক্টর বের হলো। সবাই মিলে তাকে ঘিরে ধরলো। এক একজন এক এক প্রশ্ন করছে। আপনার চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল। ম্যামের এখন জ্ঞান ফেরেনি। এখন ওনাকে কেবিনে শিফট করা হবে। আশা করি 2-3 ঘন্টার মাঝে জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরলে আপনারা দেখা করতে পারবেন। এখন ওনাকে অবজারভেশনে রাখা হবে। ডক্টর চলে গেল। কিছুক্ষণ পর আনায়াকে বের করা হলো অপারেশন থিয়েটার থেকে। অর্ণব নিষ্প্রভ চোখে তাকালো প্রিয়সীর মুখপানে। হাস্যোজ্জ্বল মুখটা কেমন চুপসে গেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। কয়েক মুহূর্তের ব্যবধানে মেয়েটার কতটা পরিবর্তন হয়ে গেছে। অর্ণবের মায়া হলো, অপরাধবোধ জেগে উঠল ওর মনে। অর্ণব ডক্টরকে রিকোয়েস্ট করে কেবিনে ঢুকলো। আনায়ার পাশে বসে ওর হাত আঁকড়ে ধরে বসে আছে। অর্ণবের চোখে পানি টলমল করছে। মুহূর্তের ব্যবধানে অর্ণবের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আনায়ার করুণ অবস্থা দেখে ওর মনে হিংস্রতা জেগে উঠল। ও তাকে ছাড়বে না, যার জন্য ওর এত সাধের বউয়ের এই অবস্থা। অর্ণব পকেট থেকে ফোন বের করলো, ডায়াল করলো কারো নাম্বারে। ওপাশ থেকে রিসিভ হতেই বলা শুরু করলো, যেই কুত্তার বাচ্চা আমার বউকে গুলি করেছে আমি ওকে চাই। 1 ঘন্টার মধ্যে আমি ওকে আমার আমার আস্তানায় দেখতে চাই। ওর কলিজা কেটে কুচি কুচি করে আমি কুকুরকে খাওয়াবো। জানোয়ারের বাচ্চার এত সাহস, ও আমার বউয়ের দিকে নজর দেয়। ওকে আমি খুন করে ফেলবো। গোধূলি বিকেলে আকাশ সূর্যের আলোয় রক্তিম বর্ণ ধারণ করেছে। বিকেলের শেষ প্রহর, সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। অর্ণব এখনো আনায়ার হাত ধরে বসে আছে, কিন্তু আনায়ার জ্ঞান ফেরার নামই নেই। অর্ণব অপেক্ষার প্রহর গুনছে। হঠাৎ অর্ণবের ফোন বেজে উঠল। ও সাথে সাথে ফোন সাইলেন্ট করে দিল। প্রয়োজনীয় ফোন না ধরলেই নয়, তাই অর্ণব কেবিন থেকে বেরিয়ে গেল। কেবিনে বসে কথা বললে আনায়ার সমস্যা হবে। অর্ণব যাওয়ার আগে নীলিমাকে আনায়ার পাশে থাকতে বলে গেল। বাইরে জানালা দিয়ে কেউ একজন তাকিয়ে আছে আনায়ার দিকে। চোখ তার ছলছল করছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। নীলিমা বসে আছে। হঠাৎ খেয়াল করলো আনায়ার চোখের পাপড়ি নড়ছে। আনায়া ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করছে। নীলিমার সাথে সাথে নার্সকে ডেকে বলল, নার্স, ডক্টরকে ডেকে নিয়ে এসো। ডক্টর আনায়াকে চেক করে বলল, ম্যাম, আউট অফ ডেঞ্জার, এখন আর কোনো ভয় নেই। আপনার এখন ওনার সাথে দেখা করতে পারেন, তবে ওনার আশেপাশে ভিড় করবেন না। এক এক করে দেখা করবেন। ওনাকে বেশি প্রশ্ন করবেন না, উনি যেন উত্তেজিত না হয়। ওনার এখন রেস্ট প্রয়োজন, তাই ওনাকে রেস্ট নিতে দিন। ডক্টর চলে গেল। আনায়া পিট পিট করে তাকাচ্ছে। ওর আশেপাশে সবাই আছে, তবে একটা মানুষ নেই। কোথায় সে? সুস্থ আছে তো? আনায়ার মনে অর্ণবের ঘিরে হাজার প্রশ্ন। এখানে ওর সকল আপনজন রয়েছে, তবুও কেউ যেন নেই। আনায়া অর্ণবকে না দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, এমপি সাহেব কোথায়? উনি ঠিক আছে তো? তোমার সবাই এখানে, উনি কোথায়? ওনাকে দেখছি না কেন? কি হলো, কেউ কিছু বলছো না কেন? আনায়া উত্তেজিত হয়ে পড়ছে।
উত্তেজনা ওর জন্য ক্ষতিকর। নীলিমা ওকে শান্ত হতে বলল। অর্ণব এতক্ষণ এখানেই ছিল, এক মুহূর্তের জন্য তোমাকে কাজ ছাড়া করেনি। হঠাৎ একটা জরুরি ফোন আসায় বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। আনায়া কিছুটা শান্ত হলো। একে একে কেবিন থেকে সবাই বেরিয়ে গেল, রয়ে গেল শুধু নীলিমা, মিহি আর রহনা। সেই সময় কেবিনে অর্ণব প্রবেশ করলো। আনায়ার জ্ঞান ফিরলে দেখে ওর পাশে গিয়ে বসলো। অর্ণবকে পাশে বসতে দেখে আনায়া উঠে বসার চেষ্টা করলো। অর্ণব ধরে উঠিয়ে বসালো সাবধানে। আনায়ার সাথে সাথে অর্ণবকে জড়িয়ে ধরলো। অর্ণব আচমকা এভাবে জড়িয়ে ধরায় একটু পিছিয়ে গেল। নিজেকে সামলে অর্ণব নিজেও আনায়াকে জড়িয়ে ধরলো। নীলিমা, মিহিয়া, রহনাকে ইশারা দিয়ে বেরিয়ে গেল। মিহিয়া, রহনা, নীলিমাও পিছু পিছু চলে গেল। দুজনকে একা ছেড়ে দিল। একই ভঙ্গিতে নিঃশব্দে একে অপরকে জড়িয়ে রাখলো দুজন। আনায়া ধীর কণ্ঠে বলল, এমপি সাহেব, আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? অর্ণব অবাক হলো। মেয়েটা এই অসুস্থ অবস্থায় ওর কথা বলেনি। ওকে সরিয়ে নিজে ওর জায়গায় গুলি খেলো। এখন এই যে নিজে অসুস্থ, তার কোনো খবর নেই। উল্টো ও কেমন আছে সেটা জিজ্ঞেস করছে। অর্ণবের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। অর্ণবকে কিছু বলতে না দেখে বলল, কি হলো, কিছু বলছেন না কেন? আপনার কিছু হয়েছে নাকি? দেখি ছাড়েন তো, কি হয়েছে আপনার? শান্ত হও মেয়ে, এত উত্তেজিত হও না। উত্তেজনা তোমার শরীরের জন্য এখন ভালো না। তোমার এমপি সাহেব একদম সুস্থ আছে, এই তো তোমার চোখের সামনে বসে আছে। কিন্তু তোমার এই অসুস্থতা তোমার এমপি সাহেবের বুকে তীরের মতো বিচ্ছে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে তার হৃদয়। বুকে চিনচিন ব্যথা হচ্ছে। তুমি কি করবে এই ব্যথার অবসান? রাখবে কি এই বুকে মাথা? প্রশান্তি দিবে এই বুকে? আনায়া চুপটি করে অর্ণবের দিকে মাথা রাখলো। এই বুকের ওর সকল শান্তি নিহিত। অর্ণবের উতাল পাতাল বুকে এক পাশলা বৃষ্টি হানা দিল। এতক্ষণে একটুখানি শান্ত হলো মন। ডক্টর আবার এসে আনায়াকে দেখে গেছে। বলেছে কয়েকদিন হসপিটালে থাকতে হবে, কিন্তু অর্ণব তা মানতে নারাজ। ও কোনো মতেই আনায়াকে হসপিটালে রাখবে না। ও আনায়াকে আজকেই বাড়িতে নিয়ে যাবে। অতঃপর সিদ্ধান্ত নেওয়া হলো আনায়াকে ওদের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আবির কোনো মতেই আনায়াকে ছাড়বে না। ওর কথা, আনায়া ওদের বাড়িতে ওর চোখের সামনেই থাকবে। সুস্থ হলে না হয় ও বাড়ি যাবে। এখানে আশালতা বেগম, নীলিমা, মিহি সবাই মিলে সেবা করলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। অর্ণব প্রথমে অমত করলেও পরে রাজি হয়ে গেল। আনায়ার জন্য নীলিমা স্যুপ বানিয়ে এনেছে। নীলিমা স্যুপের বাটি হাতে নিয়ে আনায়াকে খাওয়াতে গেলে আনায়া বলল, ভাবি আমাকে দাও, আমি নিজেই খেয়ে নিচ্ছি। আমি খাইয়ে দিচ্ছি, চুপচাপ ভদ্র মেয়ের মতো খাও। আমার ডান হাত তো ঠিকই আছে, তুমি আমাকে দাও। আমি নীলিমা চোখ রাঙিয়ে তাকালো। আনায়া আর কিছু বলতে পারলো না, ভদ্র মেয়ের মতো বসে রইল। নীলিমা খাওয়াতে নিবে এমন সময় কোথা থেকে অর্ণব এসে ছো মেরে ওর হাত থেকে খাবারটা নিয়ে নিল। আমার বউকে আমি খাইয়ে দিব। নীলিমা সরে গেল। অর্ণব বসলো আনায়ার পাশে। স্যুপটা খুবই গরম, ধোঁয়া উঠছে। অর্ণব একটু একটু করে ফু দিয়ে আনায়াকে খাইয়ে দিচ্ছে। আনায়াও ভদ্র মেয়ের মতো চুপচাপ খেয়ে নিল। অর্ণব খাওয়ানো শেষে আনায়ার মুখে মুছে উঠতে নিল। আনায়া ওর হাত ধরে আটকে দিল। অর্ণব জিজ্ঞেস করলো, কিছু বলবে? আপনি কিছু খেয়েছেন? তুমি অসুস্থ মানুষ, এত দিক মাথা না ঘামিয়ে রেস্ট নাও। অর্ণব উঠে যেতে নিল। আনায়া এবার শক্ত করে বলে উঠল, আমি আমার প্রশ্নের উত্তর চাই। অর্ণব কিছু বলবে তার আগেই নীলিমা বলল, তোমাকে হসপিটালে আনার পর থেকে অর্ণব এদিক ওদিক ছোটাছুটি করেছে, একটুও শান্তি মতো বসেনি, কিছু মুখেও নেয়নি। ছেলেটা এক ফোঁটা পানিও খায়নি। অর্ণবকে উদ্দেশ্য করে বলল, আপনি এখনই খাবার খাবেন, আমি কোনো বাহানা শুনতে চাই না। ভাবি ওনাকে নিয়ে যাও তো। আমি কোথাও যাব না, তোমার এখানেই বসে থাকবো।
আমি চলে গেলে তোমার পাশে কে থাকবে? অহনা আছে, ও থাকবে। আপনি যান, খেয়ে তারপরে আসবেন। অর্ণব, নীলিমা চলে গেল। আনায়া একটু চোখ বুজলো। ওর শরীর ভালো লাগছে না, হাতে ব্যথা করছে। হাতে ব্যান্ডেজ ও স্যালাইন লাগানোর কারণে হাতটা নড়াতেও পারছে না। সন্ধ্যার দিকে আনায়াকে বাড়িতে নিয়ে আসা হলো। আবির এখনো বোনের সাথে দেখা করেনি। অর্ণব বাইরে গিয়েছে। এই সময় আবির এলো। আনায়া ঘুমিয়ে আছে। ওকে হাই পাওয়ারের ওষুধ দেওয়া হয়েছে। আবির নিশ্চুপে এসে বসলো বোনের পাশে। আদরের বোনের এই হাল দেখে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। কিছুক্ষণ বসে থেকে আনায়ার কপালে চুমু দিয়ে উঠে দাঁড়ালো। বেরিয়ে যাবে এমন সময় অর্ণব রুমে ঢুকলো। দুজনের চোখাচোখি হলো। আবির চলে যেতে নিল। কথা বলবি, আয় আমার সাথে। আবির দাঁড়িয়ে পড়ল, কিন্তু কি বলবে ভেবে পেল না। অর্ণব আবিরের সামনে দাঁড়িয়ে বলল, কি হলো, কথা বলবি না আমার সাথে? এখনো রাগ করে আছিস? আমি মানছি আমার ভুল ছিল, আমার কারণেই আনায়ার এই অবস্থা। তোর যা ইচ্ছে তাই বল, তবু আমার সাথে কথা বল প্লিজ। আবির হঠাৎ অর্ণবকে জাপটে ধরলো। সরি দোস্ত, তখন আমার মাথা ঠিক ছিল না। বনুর এই অবস্থা দেখে যা মুখে এসেছে তোকে তাই বলে দিয়েছি। আমার এগুলো বলা উচিত হয়নি। আমি তো জানি তুই বনুকে কতটা ভালোবাসিস। আমার নিজের কাছেই লজ্জা লাগছিল, তাই তোর সাথে কথা বলিনি। আরে সমস্যা নেই, যা হয়েছে হয়েছে, এখন সব ভুলে যা। আমরা সবাই মিলে আনায়ার খেয়াল রাখবো, তাহলেই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অর্ণব একটু থেমে হিংসা নিয়ে বলল, তবে ওর এই অবস্থার জন্য যে দায়ী, আমি তাকে ছাড়বো না। জীবিত কবর কবর দিব আমি তাকে। দুই বন্ধুর মাঝে মান অভিমান শেষ হলো। অর্ণব আবির আরো কিছুক্ষণ কথা বলল। কথা শেষ করতে আবির চলে গেল। অর্ণব রুমে ঢুকতেই নজরে এলো আনায়ার ঘুমন্ত মুখ। কি মায়াবী সেই মুখশ্রী, তাকালেই তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। প্রিয়সীর এই হাল অর্ণব সহ্য করতে পারছে না। কষ্ট হচ্ছে, পীড়া দিচ্ছে বুকে। গভীর রাত্রে সবাই ঘুমে মগ্ন। আবছালোয় আলোকিত ঘর। চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে একটা যুবককে। তার সামনে ক্ষিপ্ত চোখে তাকিয়ে আছে এক সুদর্শন যুবক। তবে তাকে দেখে এখন খুবই ভয়ঙ্কর লাগছে। অর্ণব পুনরায় জিজ্ঞেস করলো, কুত্তার বাচ্চা, সত্যি করে বল, তোকে কে পাঠিয়েছে? কার কথায় তুই আমার বউয়ের উপর গুলি চালিয়েছিস? সত্যি কথা বললে তোর শাস্তি কম হবে, তাড়াতাড়ি বল, না হলে এই যে বন্দুক দেখছিস, এর মধ্যে যতগুলো গুলি আছে সবগুলো তোর মাথায় চালান করে দিব। এই নিয়ে চারবার অর্ণব ছেলেটাকে প্রশ্ন করলো, তবে প্রতিবারই একই উত্তর। অর্ণব ভাবলো এবার হয়তো ছেলেটা অন্য কিছু বলবে। তবে ওকে ভুল প্রমাণ করে ছেলেটা বলল, আমাকে কেউ পাঠায়নি, আমি নিজেই গুলি করেছি। আমাকে কেউ পাঠায়নি, কেউ না। অর্ণবের মাথা গরম হয়ে গেল। ওর দলের ছেলে আরিফকে ইশারায় কিছু বলল। আরিফ একটা সুইচ টিপ দিতেই ছেলেটা গগনবাদী চিৎকার করে উঠল। অর্ণব বাঁকা হাসি হাসলো। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। সুইচ অফ করা হলে ছেলেটা তড়িঘড়ি বলা শুরু করলো, আমি বলছি, কে আমাকে গুলি করতে বলেছিল? অর্ণব বাঁকা হেসে বলল, এই তো লাইনে এসেছিস, তবে তাড়াতাড়ি বল। ছেলেটা তোতলাতে তোতলাতে বলল, আমাকে পাঠিয়েছে, আমাকে পাঠিয়েছে নিশান স্যার। তবে ম্যামকে না, আপনাকে শ্যুট করার জন্য। আপনাকে শ্যুট করার সময় ম্যাম আমাকে দেখে ফেলে আর আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তাই গুলি গিয়ে ম্যামের গায়ে লাগে। অর্ণব আগেই আন্দাজ করেছিল এটা নিশানের কাজ, কিন্তু শিওর ছিল না। রাজনীতিতে শত্রুর অভাব নেই, তাই শিওর না হয়ে কিছু করতেও পারছিল না। অর্ণব পাকা হেসে ছেলেটার দিকে তাকিয়ে বলল, তোর সাহস আছে বলতে হবে, না হলে এমপি অর্ণব শিকদারকে মারতে আসিস?
কিন্তু এই সাহসী যে তোর ধ্বংস ডেকে আনবে। তোর একবারও বুক কাঁপলো না? একবারও ভাবিসনি অর্ণব শিকদার জানতে পারলে তোর কি হাল করতে পারে? নিজের এই দুঃসাহসিকতার ফল ভোগ করার জন্য প্রস্তুত হ। অর্ণব একটা ছেলেকে ইশারা দিল। ছেলেটা সায় জানাতেই অর্ণব বেরিয়ে এলো বাহিরে। ভেতর থেকে আর্তনাদ শোনা যাচ্ছে, করুণ সে আর্তনাদ। অর্ণব বাঁকা হাসলো। ওকে শেষ করতে যে আসবে তাকে নিজেকে শেষ হতে হবে। পকেট থেকে ফোন বের করলো, ডায়াল করলো কারো নাম্বারে। রিসিভ হতেই বলা শুরু করলো, নিশান আহমেদকে আমার চাই, এই মুহূর্তে চাই, যত তাড়াতাড়ি সম্ভব ওকে আমার সামনে দেখতে চাই। গট ইট। অপর পাশের জনকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিল। ফোনটা পকেটে ঢুকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। এখনো চোখের সামনে আনায়া সেই রক্তাক্ততার ঘটনা ভেসে ওঠে। অর্ণব এক মনে আকাশের দিকে তাকিয়ে রইল। ঘুটঘুটে অন্ধকার, ঘরে আলো জ্বালানো হলো। আলোর ঝলকানিতে মুহূর্তেই চারিপাশ আলোকিত হয়ে উঠল। ফ্লোরে চোখ বাঁধা অবস্থায় পড়ে আছে এক যুবক। অর্ণব এক পা এক পা করে এগিয়ে গেল কাছে, খুলে ফেললো চোখের বাঁধন। ছেলেটা চেঁচিয়ে বলল, তুই তুই এখনো মরিসনি? তুই এখানে কিভাবে? তোর তো এতক্ষণে টপকে যাওয়ার কথা। তুই মরে গিয়ে ভূত হয়ে আসিসনি তো? আমাকে এখানে এভাবে এনেছিস কেন? কি হলো, কথার উত্তর দিচ্ছিস না কেন? অর্ণব রয়েস হয়ে বলল, কুল ব্রো কুল, এত হাইপার হওয়ার কিছু নেই। এক এক করে সব প্রশ্নের উত্তর পাবি। এখন এতটুকু জেনে রাখ, আমি বেঁচে আছি আর তোর সামনে দাঁড়িয়ে আছি। অর্ণব একটা চেয়ার নিয়ে নিশানের বরাবর বসলো, এক পা তুলে রাখলো আরেক পায়ের উপর। আমাকে মারার জন্য লোক পাঠিয়েছিস, কিন্তু কেন? আমি তোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমাকে মারতে চাইছিস কেন? হ্যাঁ, আমি তোকে মারার জন্য লোক পাঠিয়েছি। তোকে আমি শেষ করে দিতে চাই, একদম খুন করে ফেলতে চাই তোকে। তোকে আমার সহ্য হয় না, সহ্য হয় না তোকে আমার। নিশান ক্ষিপ্ত স্বরে কথাগুলো বলে থামলো। তবে অর্ণব একদম শান্ত। ঝড় আসার আগে পরিবেশ যেমন শান্ত থাকে তেমন শান্ত। মরতে চাস ঠিক আছে, তবে কারণটা কি শুনি? কারণ তুই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিস, সব কিছু। ছোটবেলা থেকে আমি সব সময় সব কিছুতে ফার্স্ট হতাম, কখনো সেকেন্ড হয়নি। কিন্তু তুই স্কুলে আসার পর থেকে আমি সব সময় সেকেন্ড হতাম। আমার ফ্রেন্ডরা আমায় নিয়ে মজা নিত। যেই সকল টিচার আমাকে ভালোবাসতো তারা তোকে বেশি প্রায়োরিটি দিত। আমার সব কিছু তোর হয়ে যাচ্ছিল। আমার জায়গাটা তুই কেড়ে নিয়েছিলি, যেটা আমি মোটেও সহ্য করতে পারতাম না। তোকে দেখে আমার হিংসে হতো। আমি আমার জিনিসে অন্য কারো ভাগ কখনো মেনে নিতে পারি না। তোর মনে আছে স্কুলে তুই একবার সিঁড়ি দিয়ে পড়ে গেছিলি? সেদিন আমি তোকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। কেউ না দেখলেও সেদিন ইমন সেটা দেখে ফেলে। ও আমাকে ব্ল্যাকমেল করে ও সবাইকে বলে দিবে। তখন আমি ওকে ভয় দেখাই, বলি ও যদি সত্যি কথা বলে দেয় তাহলে আমি তোকে ফাঁসিয়ে দিব। ওর কাছে তো কোনো প্রমাণ নেই, সবাই ওর থেকে আমাকে বেশি বিশ্বাস করবে। সেই ভয়ে ও চুপ করে যায়। সেইবার পরীক্ষায় আমি ফার্স্ট হই, তখন আমার মাথায় আসে তুই না থাকলেই আমি আমার সব কিছু ফিরে পাবো। এ- এরপর আমি সিদ্ধান্ত নেই আমি তোর সাথে মিশে তোকে শেষ করব। তাই তো নিজে সাথে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম, তুইও আমার সাথে বন্ধুত্ব করেছিলি। তোর বিশ্বাসের সুযোগ নিয়ে আমি তো অনেকবার তোকে শেষ করতে চেয়েছিলাম, তবে পারিনি। প্রতিবারই তুই কোনো না কোনো ভাবে বেঁচে যেতি। মনে আছে একবার আমরা বন্ধুরা মিলে নদীর পাড়ে পিকনিক করতে গিয়েছিলাম। তুই পা পিছলে পানিতে পড়ে গিয়েছিলি। সেদিনও আমি সেখানে পানি দিয়ে জায়গাটা পিচ্ছিল করে রেখেছিলাম। আমি জানতাম তুই সাঁতার পারিস না, ভেবেছিলাম তুই পানিতে ডুবে মরে যাবি। তবে সেদিনও তোর ভাগ্য তোর সাথে ছিল,
তাই সবাই তোকে টেনে পানি থেকে তুলে। এরপর আমি সিদ্ধান্ত নিলাম, আমি তোর থেকে তোর সবচাইতে প্রিয় জিনিসটা কেড়ে নিব, প্রতিবারের মতো সবার। আর আমি হেরে যাইনি, তোর থেকে তোর প্রিয় জিনিসটা কেড়ে নিয়েছিলাম। তারপর তোর নামে মিথ্যা অপবাদ দিয়ে তোকে ভার্সিটি থেকে বের করেছি। এরপর তুই চলে গেলি দেশের বাইরে। তবে এবারও তোর ভাগ্য তোর সাথে ছিল, তাই তুই পুনরায় তোর প্রিয় জিনিসটা নিজের করে পেয়েছিস। তাই এবার আমি ভেবেছি তোকে একেবারে মেরে ফেলবো। না থাকবে বাঁশ, না থাকবে বাজবে বাঁশি। তবে অবাক করা বিষয় দেখ, এবারও তুই বেঁচে গেলি আর আমি প্রতিবারের মতো হেরে গেলাম। নিশান থামলো, একসাথে কথা বলায় হাঁপাচ্ছে। অর্ণব কিছুটা অবাক হয়েছে। নিশান এতবার ওর ক্ষতি করতে চেয়েছে, ও সেটা ভাবেওনি। এই সামান্য বিষয় নিয়ে নিশান এত কিছু করবে, এটা ওর ভাবনাতেও ছিল না। ছোটবেলা থেকেই ও পড়াশোনায় খুবই মনোযোগী ছিল, পড়তে ওর খুবই ভালো লাগতো, সব সময় ক্লাসে ফার্স্ট হতো। স্কুলের সকল টিচার ওকে খুবই আদর করত, সবাই মিলে ওকে অনেক ভালোবাসতো। তবে এই সামান্য বিষয়ে কেউ যে এত বড় শত্রুতা করতে পারে ওর জানা ছিল না। নিশানের জন্য ওর জীবন থেকে কত কিছু হারিয়ে গেল। অর্ণবের সেসব জিনিসের জন্য আফসোস নেই, তবে বন্ধুত্বের আড়ালে শত্রুতা ছিল, এটা ওর ভাবনারও অতীত। তোকে আমি কি বলবো বা আমার কি বলা উচিত সেটা আমি জানি না, তবে তুই যেই কাজগুলো করেছিস তার জন্য তোকে শাস্তি পেতে হবে। তোর জন্য আজকে আমার বউয়ের এই অবস্থা, আর তোর জন্য আমি আমার প্রিয় জিনিসটা হারিয়েছিলাম। তোর জন্য আমাকে দেশ ছাড়তে হয়েছে, তোকে আমি ছাড়বো না। আমার বউয়ের এই অবস্থার জন্য তুই দায়ী, তোকে আমি ছাড়বো না, একটুও ছাড়বো না। অর্ণব হাতে মোটা একটা রড নিল, এলোপাথারি মারা শুরু করলো নিশানকে। নিশান আর্তনাদ করে উঠছে, তবে আজকে অর্ণবের মনে একটুও মায়া দয়া হচ্ছে না। ও মেরেই যাচ্ছে নিশানকে। ওর পাশে দাঁড়িয়ে আছে অনেকে, তবে কেউ ওকে থামালো না। এক দফা মারার পর অর্ণব থামলো। পাশে থাকা আরিফকে কিছু একটা নিয়ে আসতে বলল। আরিফ জিনিসটা এনে অর্ণবের হাতে দিল। অর্ণব নিশানের পাশে বসে ওর হাতে ব্লেড দিয়ে রক্তাক্ত করে ফেললো। অর্ণব হিংস্র কণ্ঠে বলল, তোর জন্য আমার প্রিয়সীর শরীর থেকে যতটা রক্ত ঝরেছে, আমি তোর শরীর থেকেও ততটা রক্ত ঝরাবো। নিশান ব্যথায় চিৎকার করছে, তবে সেই চিৎকার অর্ণবের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। অর্ণব ওকে আঘাত করে যাচ্ছে, একের পর এক আঘাত। অর্ণব যেন নিজের মধ্যে নেই, প্রতিশোধের নেশায় মত্ত হয়ে পড়েছে, অগণিত আঘাত করে চলছে। অনেকক্ষণ পর অর্ণব থামলো, ধপাস করে বসে পড়লো পাশের চেয়ারে। নিশানের অবস্থা খুবই খারাপ, হাত দিয়ে অঝরে রক্ত পড়ছে। অর্ণব একবার চাইলো সেদিকে, মুহূর্তেই মুখ ঘুরিয়ে নিল। আরিফকে ডেকে বলল, ওকে হসপিটালে ভর্তি করে দিয়ে আয়। আমার বউ যেই কেবিনে ছিল ওকে তার পাশের কেবিনে রেখে আসবি। নিশানের সামনে যেয়ে বলল, এবার তোকে ছেড়ে দিলাম, তোর প্রাণ ভিক্ষা দিলাম। এর পরের বার তোকে আমার বউ বা আমার আশেপাশে দেখলে খুন করে ফেলবো, একদম জানে মেরে ফেলবো, কথাটা মনে রাখিস। অর্ণব শিকদার ছাড় দেয় তবে ছেড়ে দেয় না। সো ফ্রেন্ডস, এখনকার মতো এই পর্যন্তই। নিত্য নতুন গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।